Let's begin তাণ্ডব। হেই, কি অবস্থা সবার? মেগাস্টার শাকিব খানের তাণ্ডবের গল্পে আপনাকে স্বাগতম। গত ঈদে আমরা শাকিব খানের বরবাদ দেখেছিলাম, যেটা অনেক ভাইরাল হলেও মুভিটা আমার কাছে ভালো লাগেনি। কিন্তু এবারের তাণ্ডব একবারে 16 আনা পয়সা উসুল সিনেমা। আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে মুভিটা হলে গিয়ে দেখুন, তাহলে আসল মজাটা পাবেন। আর যাদের পক্ষে সম্ভব না তাদের জন্যই এই এক্সপ্লেইন ভিডিওটি। শুরু করার আগে কিছু কথা বলে রাখি। মুভির গল্পটা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, এজন্য শুরু থেকেই খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তা না হলে শেষে গিয়ে যখন সব জট খোলা হবে তখন মজা পাবেন না। মুভির শুরুটা হয় একটা আবহাওয়া বার্তা দিয়ে। একজন মুখোশধারী টিভিতে আবহাওয়ার খবর শুনছিলেন। বলা হচ্ছিল আজ দেশের কোথাও দুর্যোগের কোনো আশঙ্কা নেই, কোথাও ভারী, অতি ভারী বা মাঝারি বর্ষণের কোনো সম্ভাবনাও নেই। এই বার্তার মাঝেই নগর জীবনের ব্যস্ততা দেখানো হয়। সকলেই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। তখন তাদের ফোনে একটা SMS আসে এবং সবার কর্মক্ষেত্রের সামনে একটা বাস এসে থামে। তখন সবাই কাজ ফেলে ওই বাসে উঠতে থাকে। বাস চলার সময় দেখা যায় একজন বানর নাচ দেখাচ্ছে। ওদিকে একজন মুখোশধারী যে আবহাওয়ার খবর দেখছিল, সেই খবরটা শেষ হয় এবং দৃশ্যপট চলে যায় সেই চ্যানেলের অফিসে। এতক্ষণে যে আবহাওয়ার সংবাদ পড়ছিল সে টয়লেটে গিয়ে কথা বলে অন্য একজন সাংবাদিকের সাথে। এখন এই সাংবাদিক একজন মন্ত্রীর সাথে লাইভ টকশো করবে, কিন্তু ওই মন্ত্রীর অনেক ডিমান্ড, তার আলু ছাড়া কাচ্চি লাগবে। মেকআপ করতে করতে সময় পার হয়ে যাচ্ছে। যাই হোক, অবশেষে মন্ত্রী টকশোতে এসে বসেন এবং শো শুরু করার আগেই সাংবাদিককে বলে দেন তাকে কি কি প্রশ্ন করা হবে। ওদিকে একজন বাবরি চুলওয়ালা বানর নাচ দেখাচ্ছে। আর ওই যে একটা বাসে সবাই উঠল, এবার তাদের সবার মুখেই মাস্ক দেখা যায়। এদিকে মন্ত্রীর টক শো শুরু হয়। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জনাব মাহতাব হোসেন সাংবাদিক মন্ত্রীকে পারমাণবিক শক্তিতে দেশের অবস্থান সম্পর্কে প্রশ্ন করে। মন্ত্রী আঙুল তুলে একজন জোকারের মতো উত্তর দিতে থাকেন। বাইরে ওই বাসটাকে দেখা যায় একটা কড়া নিরাপত্তা দেয়া জায়গাতে। ওই বাসটা ঢুকে পড়ে এবং বাস থেকে একজন মুখোশধারী নামে। এবার দেখা যায় ওই মুখোশ গ্রুপটা টিভি চ্যানেলের অফিসে ঢুকে পড়ে আর একে একে সবাইকে জিম্মি করতে থাকে। অফিসের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায়। একটা মেয়ে তো মুখোশ দেখেই অজ্ঞান। এবার এক মুখোশধারী টকশোর মঞ্চে উঠে পড়ে এবং অস্থির একটা ডান্স করতে থাকে এবং নাচের তালে তালে ওই মন্ত্রীকে শ্যুট করে দেয়। সবাই প্রাণ ভয়ে চুপ করেছিল। ওই মুখোশধারী লাইভ ক্যামেরার সামনে আসে। বেশ কিছুক্ষণ দেখার পর মুখোশটা খুলে বলে, লেটস বিগিন তাণ্ডব। এই ঘটনার পর দেশের সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের মধ্যে ভয় আতঙ্ক বিরাজ করতে থাকে। পুলিশ সহ গোয়েন্দা সংস্থাগুলো অভিযানে নেমে পড়ে, কিন্তু কেউই ওই মুখোশ গ্রুপটাকে চিনতে বা ধরতে পারে না। তো এরপর আবার একদিন ওই মুখোশ গ্রুপটা দেশের স্বনামধন্য টিভি চ্যানেল বাংলাতে আক্রমণ করে। ওই সময় চ্যানেল বাংলাতে দেশের প্রথম সারির 3 জন মন্ত্রীকে নিয়ে বিখ্যাত সাংবাদিক সায়রা আমিন টকশো করছিল। একদিকে টকশো চলছিল, অন্যদিকে মুখোশ গ্রুপ ভেতরে ঢুকছিল এবং তারা চ্যানেলের সবাইকে জিম্মি করে সায়রাকে বলে যে মন্ত্রীর সাথে তার একটা লাইভ টকশো করতে হবে। গ্রুপের প্রধান অর্থাৎ শাকিব খান গ্রুপের একজনকে বলে যে মালগুলারে 5 মিনিটের মধ্যে রেডি কইরা সেটে নিয়ে আয়। মুভিতে এখন অবধি শাকিব খানের নাম জানা যায়নি, একটু পরেই তার নাম জানা যাবে এবং তার নামটাও একটা টুইস্ট। যাই হোক, 3 জন মন্ত্রীকে মেকআপ করে টকশোর জন্য রেডি করা হয়। এ সময় একজন কাস্টমস কর্মকর্তা হাফিজকে দেখানো হয়। পিয়ন তাকে খাবার দিচ্ছিল আর বলছিল, চ্যানেল বাংলার খবরটা কি দেখছেন স্যার? ওই চ্যানেলে তো হামলা হয়েছে স্যার। হাফিজ খাবারের সাথে একটু সালাদ আর লেবু দিতে বলে, তারপর টিভিটা ছাড়তে বলে। টিভিতে সায়রা আলী বলছিল, আজকের লাইভটা আপনি আমি পুরো বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এমন লাইভ পৃথিবীতে আর কখনো হয়েছে কিনা আমার জানা নাই। এই লাইভটা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই দেখছিল। এই লাইভে উপস্থিত ছিল
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান ধর্মমন্ত্রী মোতাহের, পুলিশের আইজি রফিকুল্লাহ এবং চ্যানেল বাংলা টিভির মালিক ফয়েজ করিম এবং একজন বিশেষ অতিথি অর্থাৎ সাকিব। মজার ব্যাপার হলো বসার জায়গা না থাকায় সে এসে চ্যানেল মালিক ফয়েজকে তুলে নিজেই সেখানে বসে। তো ফয়েজ বলে যে আমার তো বসার জায়গা নাই, আমি বরং চলে যাই। তখন আইজিপি আর ফয়েজ ঝগড়া শুরু করে। সাকিব তাদেরকে থামিয়ে সায়রাকে শো শুরু করতে বলে। এবার থেকে মুভির আসল মজা শুরু। সায়রা জানতে চায় এই অ্যাটাকের কারণটা কি। সাকিব বলে আমরা আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। সায়রা হেসে বলে কিন্তু আইন প্রতিষ্ঠা করতে এসে আপনি নিজেই তো আইন ভঙ্গ করছেন। সবাই খুব মনোযোগ দিয়ে শো দেখছিল। সাকিব বলে এইটা একটা অ্যান্টিবায়োটিক ফিলোসফি। অনেক ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমন আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। সায়রা বলে যে আপনার যুক্তি ভালো, কিন্তু আপনি কেন এই 50 জন মানুষকে জিম্মি করে রেখেছেন? তারা তো আর ব্যাকটেরিয়া না, তাই না? এ সময় ধর্মমন্ত্রী বলে বাবাজি, আমি হলো ধর্মমন্ত্রী, ধর্ম নিয়েই আমার কাজ। তাছাড়া আমার একটা জরুরি মিটিং ছিল, জাতীয় চাঁদ দেখা কমিটির মিটিং, খুবই জরুরি। আমাকে যেতে দিলে আমি আল্লাহর কাছে আপনার জন্য হাত তুলে দোয়া করব। এই বলে মন্ত্রী উঠে দাঁড়ায়। এবার সাকিব সেই বিখ্যাত মুরব্বি ডায়লগটা দেয়। মুরব্বি মুরব্বি। সায়রা সাকিবকে বলে আপনি আসলে কি বলতে চান? কেন সবাইকে জিম্মি করেছেন? লাইভে সব বলুন। এবার সে উঠে দাঁড়ায় আর বলতে থাকে সব কিছু জানতে হলে আগে স্বাধীনরে জানতে হইব। স্বাধীন গ্রামের একজন সহজ সরল নির্ভেজাল মানুষ ছিল। মনে মনে সে ভালোবাসত নিশাদকে। ধীরে ধীরে নিশাদ আর স্বাধীনের প্রেম হয়ে যায়। একদিন নিশাতের পরিবার তাদের সম্পর্কের কথা জেনে যায়। তখন নিশাতের বাবা স্বাধীনকে শর্ত দেয় যে তার মেয়েকে পেতে হলে স্বাধীনকে একটা ভালো চাকরি করতে হবে। একটা ভালো চাকরির আশায় স্বাধীন ঢাকায় চলে আসে। একটার পর একটা ইন্টারভিউ দিতে থাকে, কিন্তু চাকরি আর হয় না। একদিন একটা ইন্টারভিউতে স্বাধীন বেশ ভালো পারফর্ম করে। অফিসার তাকে আশ্বস্ত করে যে আপনি ভালো ইন্টারভিউ দিছেন, আশা করি চাকরিটা আপনার হয়ে যাবে। স্বাধীন বাসায় গিয়ে নিশাদকে ফোন করে বলে আজকে ইন্টারভিউ একদম ফাটায় দিছি, চাকরিটা হয়ে যাবে। নিশাদ খুব খুশি হয় আর বাড়ির সবাইকে ডেকে বলে স্বাধীনের চাকরি হয়ে গেছে। এবং অবশেষে স্বাধীনের কাছে মেইল আসে সে চাকরিতে সিলেক্ট হয়েছে। ওইদিকে নিশাদ তো ভীষণ খুশি। এদিকে স্বাধীন রুমমেটকে নিয়ে নাচানাচি করে। এরপর স্বাধীন সেই প্রতিষ্ঠানে যায় জয়েন করতে। তখন সেখানকার ম্যানেজার বলে আমাদের বড় একটা ভুল হয়ে গেছে, ওই মেইলটা আসলে তোমার জন্য ছিল না, আমরা অন্য একজনকে পাঠাতে গিয়ে মেইলটা তোমাকে পাঠাই। স্বাধীন ম্যানেজারের পা ধরে অনুরোধ করে তাকে চাকরিটা দিতে, কিন্তু তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। ওই অফিসের পিয়ন জানায় ভাই, চাকরিটা আপনারই হয়েছিল, মন্ত্রীর সুপারিশে অন্য একজনকে দেয়া হয়েছে। স্বাধীন আবারও চাকরি খুঁজতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। একদিন তার রুমমেট তাকে একটা ডেলিভারির কাজ দেয়। রাতে ডেলিভারি করবে আর দিনে চাকরি খুঁজবে। স্বাধীন বুঝতে পারে না নিশাদকে সে কি বলবে। স্বাধীন নিশাতের বাসায় ফোন দেয়। নিশাত ফোনটা তার বাবার কাছে দেয়। নিশাতের বাবা মেশিন ছাড়া কানে কম শুনত। স্বাধীন বলে যে চাকরি তার হয় নাই, কিন্তু নিশাতের বাবা শুনতে পায় যে চাকরি হইছে এবং সে খুব ভালো আছে। নিশাতের বাবা খুশি হয়ে বাসার সবাইকে বলে স্বাধীন খুব ভালো আছে। সেদিন থেকে স্বাধীন মিথ্যা বলা শুরু করে। নিশাত জানত স্বাধীন বড় চাকরি করে। কখনো রাস্তায় হাঁটার সময় নিশাত ফোন করলে নিশাত জানতে চাইতো তুমি অফিসে না, এত আওয়াজ কেন? স্বাধীন বলতো কথা বলার জন্য বাইরে আসছি। নিশাত জানতে চাইতো দুপুরে কি খাইলা? স্বাধীন বলতো চাউমিন, ফ্রাইড রাইস, আরও অনেক কিছু, কিন্তু তার হাতে থাকতো রুটি, কলা। এভাবে একদিন স্বাধীন আর নিশাতের বিয়ের দিন ঠিক করা হয়। স্বাধীন রুমেই শুয়েছিল আর স্বপ্নে নিশাতের সাথে লিচুর বাগানে গানটা গাইছিল। স্বাধীনের রুমমেটের ডাকে তার ঘুম ভাঙে। রুমমেট বলে কাল না তোর বিয়া, 3টায় না তোর বাস, বাস মিস করবি তো, তাড়াতাড়ি যা। স্বাধীন তাড়াতাড়ি উঠে পড়ে। দৃশ্য টকশোতে আসে। মন্ত্রী বলে আচ্ছা আমরা সব গল্প শুনতেছি কেন? স্বাধীন বলে
গল্পের টুইস্ট লাগবে তাই না? নাইলে পাবলিক বোর হয়ে যাবে তো। স্বাধীন সেদিন বাসে করে রওনা দিয়েছিল। রাস্তায় পুলিশ বাস তল্লাশি করে, স্বাধীনের নাম জিজ্ঞেস করে এবং স্বাধীনকে তুলে নিয়ে যায়। স্বাধীন বারবার বলতে থাকে, আমি কিছু করি নাই স্যার, আমারে ধরতাছেন কেন? স্বাধীনকে নিয়ে প্রথমে খুব মারা হয়। তারপর অফিসার কামরুল জিজ্ঞেস করে, কেন তুই হ্যারিসকে মারছিস? স্বাধীন কিছুই বুঝতে পারে না। কামরুল বলে, তুমি যে অ্যাক্টিং করতেছো, এই অ্যাক্টিং করে কোনো লাভ নাই। হ্যারিসকে কেন মারছো বলো? সায়রা জিজ্ঞেস করে, আপনিই তাহলে সে যে হ্যারিসকে মেরেছে? স্বাধীন বলে, সেটা তো এখনো প্রমাণ হয়নি। কামরুল টিভিতে স্বাধীনকে দেখে কিছু একটা বলার জন্য তার ঊর্ধ্বতনদেরকে ফোন দেয়, কিন্তু কেউ ফোন ধরে না। সবাই টক শো দেখায় ব্যস্ত। সায়রা জিজ্ঞেস করে, পুলিশ আপনাকে সন্দেহ করে ধরে নিয়ে গেল, আপনাকে মারা হলো, ওদিকে আপনার বিয়ে, আপনার আত্মীয় স্বজন কেউ আপনার খোঁজ করে নাই? স্বাধীন বলে, কারণ কেউ জানতই না যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে পুলিশের খাতায় অ্যারেস্ট করা হয় নাই, তাকে নেওয়া হয়েছিল আয়নাঘরের মতো একটা জায়গায়। ওদিকে নিশাত স্বাধীনের জন্য বিয়ের সাজে বসেছিল আর বারবার তাকে ফোন করছিল, কিন্তু স্বাধীনের ফোন অফ। সায়রা বলে, তার মানে আপনি বলতে চাচ্ছেন একদল রহস্যময় মানুষ আপনাকে ধরে নিয়ে গিয়েছিল? স্বাধীন বলে, 10-এ 10। সায়রা জানতে চায়, কিন্তু কেন? কারা ধরে নিয়ে গিয়েছিল? কেন ধরেছিল? স্বাধীন বলে, ওইখানে কারো চেহারা আমি দেখতে পারতাম না, তাদের মুখ ঢাকা থাকতো, বাইরের কোনো শব্দ সেখানে যাইতো না। তারপর হঠাৎ একদিন জানতে পারি আমার নিশাত নিজের জীবন নিজেই দিছে, কারণ ও স্বামী হিসেবে আমারে ছাড়া কাউরে মাইনা নিতে পারতো না। সায়রা বলে যে, কিন্তু আপনি যে বললেন ওখানে বাইরের কোনো শব্দও যেত না, তাহলে আপনি কিভাবে জানলেন নিশাত মারা গেছে? উপস্থিত মন্ত্রীগণ হেসে বলে, গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এ সময় দেখা যায় পুলিশের সোয়াট টিম ওই বিল্ডিংয়ে ঢুকে পড়তেছে। স্বাধীন বুঝতে পারে বাইরে কি হচ্ছে, তাই সে লাইভে বলে, এখন 2 মিনিটের বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আবার আসছি। স্বাধীন বাইরে যায়। এখানে ধুমধুমার একটা ফাইটিং সিন হয়। স্বাধীন তাদেরকে এমনভাবে শেষ করছিল যেন তারা স্বাধীনের সামনে দুধের শিশু। সোয়াটকে শেষ করে স্বাধীন হিসু করে হালকা হয়ে আবার টকশোতে যাবে, তখন সামনে সায়রা তাকে নিশানা করে দাঁড়িয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ মন্ত্রীরা 3 জন স্বাধীনের লোকদের হাতে জিম্মি ছিল। টকশো আবারও শুরু করা হয়। সায়রা স্বাধীনকে প্রশ্ন করে। বিরতির আগে প্রশ্ন ছিল, স্বাধীন কিভাবে তার প্রেমিকার মৃত্যুর খবর জানতে পারল? স্বাধীন বলতে শুরু করে, আয়নাঘরে প্রতিটা মুহূর্ত তাকে টর্চার করা হতো, আর স্বীকার করতে বলা হতো যে বিদেশি মন্ত্রী হ্যারিসকে সেই মেরেছে। একদিন ওইখানের জেলার আসে, প্রথমে স্বাধীনকে একটু মেরে নেয়, তারপর ল্যাপটপে একটা ভিডিও দেখানো হয়, স্বাধীনের বাবাকে নির্মমভাবে কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছে, এবং তারা এটাও জানায় যে তোর গার্লফ্রেন্ড নিজেই নিজের জীবন দিছে, এখনো সময় আছে, স্বীকার করে নে, নইলে শেষবারের মতো বাপের লাশটাও দেখতে পাইবি না। স্বাধীন বলে, আমার গল্প এখানেই শেষ। এখন আপনাদের 3 জনের কাছে জাতির সামনে আমার প্রশ্ন, হোয়াই মি? আমি তো নির্দোষ ছিলাম। সায়রা বলে, মাননীয় মন্ত্রী চুপ করে থাকবেন না, বলেন এখানে কাদেরকে বন্দি করে রাখা হয়, কেন রাখা হয়? মন্ত্রী হেসে বলে, আমারও জানা দরকার এই জায়গাটা আসলে আছে কিনা, কোথায় আছে। সায়রা বলে, তাহলে কি স্বাধীন বানিয়ে বানিয়ে রূপকথার গল্প বলছে? পুলিশের আইজি বলে, অবশ্যই এটা বানোয়াট গল্প, কারণ ওই সময় ওই কেস আমি নিজে হ্যান্ডেল করছি। সায়রা চ্যানেল বাংলা টিভির মালিককে জিজ্ঞেস করে, ওই সময় ইন্টারন্যাশনাল মিডিয়া বারবার বলছিল আসল খুনি অন্য কেউ, তারপরও আপনার চ্যানেল কেন একজন পলাতক আসামিকে নিয়ে বারবার নিউজ করত? এই সিরিয়াল মোমেন্টে একটা মজার দৃশ্য হয়। ধর্মমন্ত্রী ঘড়ি দেখে বলে, আমার নামাজের সময় হয়ে গেছে, আমাকে এখন উঠতে হবে। স্বাধীন সেই বিখ্যাত ডায়লগ দেয়। মুরব্বি মুরব্বি। এবার স্বাধীন মন্ত্রীকে একটা ভিডিও দেখায়। মন্ত্রীর মা হাসপাতালে ভর্তি ছিল। স্বাধীনের লোক তার অক্সিজেন মাস্কটা খুলে নেয়। মন্ত্রী খুব অনুরোধ করা শুরু করে তার মাকে না মারার জন্য। স্বাধীন বলে, অক্সিজেন তো আপনার হাতে, আপনি মুখ খুললেই আপনার মা বাঁচবে। এবার মন্ত্রী বুকে ব্যথা অনুভব করে। সায়রা মন্ত্রীকে নাটক বাদ দিয়ে মুখ খুলতে বলে।
দেখা যায় সেই বানর খেলাওয়ালাকে। সে পাবলিককে বলে, গরু কিন্তু ধরা খেয়ে গেছে, বাঁচার কোনো উপায় নাই। দেখা যায় সেই কাস্টমস অফিসারকে। অফিসে ঢুকে পুরনো ফাইলপত্র খুঁজতে থাকে। এবার মন্ত্রী বলা শুরু করে, এই সব কিছুর জন্য দায়ী আমজাদ মনসুর আর তার ছেলে হান্নান মনসুর। সায়রা জিজ্ঞেস করে, কোন আমজাদ? বিখ্যাত ব্যবসায়ী আমজাদ মনসুর। মুরব্বী এবার বসে পড়ে। এবার সামনে আসে মাথা নষ্ট করা একটা দৃশ্য। আমজাদ ও তার ছেলের সাথে একজন বিদেশি মন্ত্রী হ্যারিসের সাথে মিটিংয়ের কথা, কিন্তু হান্নানের কোনো খবর নাই। দেখা যায় হান্নান গাড়ির ভেতর দুষ্টু কাজ করছে। মিটিংয়ে দেরি দেখে তার পিএস বাইরে থেকে ডাকছে। তখন হান্নান অর্থাৎ সিয়াম বাইরে আসে। এইখানে সিয়ামের লুক আর এক্সপ্রেশন একদম দেখার মতো ছিল। হান্নান আগে পিএসকে কয়টা দেয়, তারপর ওই মেয়েটাকে আবার টেনে এনে গাড়িতে তুলে বাকি কাজ শেষ করে। হান্নানের বাবা জিজ্ঞেস করে, তোমার জন্য 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করতেছি, কি করতেছিলা তুমি? এত ঘামছো কেন? হান্নান বলে, এক্সারসাইজ। মানে হান্নান ছিল কঠিন লেভেলের জাউরা। হান্নানের বাবা তাকে রেডি হয়ে আসতে বলে। হ্যারিসের সাথে 2 মিলিয়নের একটা ডিল হবে। হান্নান ওয়াশরুমে গিয়ে স্মোক করছিল। সেখানে একজন বিদেশি যায় এবং তাকে স্মোক করতে বারণ করে। এরপর হান্নানের বাবা হান্নানকে বলে, হ্যারিস আসতেছে না কেন? সেই কখন ওয়াশরুমে গেছে? হান্নান জিজ্ঞেস করে, কালো স্যুট পরা ছিল? আমজাদ বলে, হ্যাঁ। হান্নান জোরে জোরে ফোয়াকার ক দিয়ে শব্দ বলতে থাকে। দেখা যায় ওয়াশরুমে হ্যারিস হান্নানকে স্মোক করতে বারণ করলে। হান্নান বলে, তুই কে রে ক্ষণিকের ছেলে? দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যায় আর হান্নান তাকে শুট করে দেয়। তখন আমজাদ দেখা করে এই পুলিশের আইজিপি, ধর্মমন্ত্রী এবং চ্যানেল বাংলার মালিকের সাথে। তারা বলে যে, তোমার ছেলে বোকা দোচা নাকি? এইটা করছে কি? আমজাদ বলে, আপনাদের হাতে ক্ষমতা, এখন কি করতে হবে বলেন। ধর্মমন্ত্রী বলে, 500 কোটি। আমজাদ রাজি হয়। আইজিপি বলে, না বুঝে রাজি হইও না, মাথা প্রতি 500 কোটি লাগবে। আমজাদ বলে, নির্বাচনের সময় আপনাদের যেখানে যা লাগছে দিছি, আমার টাকায় ক্ষমতায় আসছেন। আমার নাদান ছেলে না বুঝে একটা অন্যায় করছে, আর আপনারা এখন তার সুযোগ নিচ্ছেন। আইজিপি বলে, এজন্যই তো বৃষ্টির মধ্যে স্যার আমাদেরকে নিয়ে আপনার সাথে দেখা করতে আসছে। মামলা আসামির ব্যাপারটা আমি দেখব, হাসান সাহেব মিডিয়া সামলাবে। এভাবে তারা কাজ ভাগ করে নেয়। আমজাদ উপায় না পেয়ে রাজি হয়ে যায়। পরদিন আইজিপি মন্ত্রীর সাথে দেখা করে জানায়, ইতিমধ্যে আমি একজনকে অ্যারেস্ট করছি স্যার। 2 দিন ডলা দিলে সব স্বীকার করে নিবে। তাকে বেশ কিছুদিন গুলশানের এলাকায় ঘুরতে দেখা গেছে। সিসিটিভি ফুটেজ আছে। অর্থাৎ ওই সময় যে স্বাধীন চাকরির জন্য ওই দিকে ঘুরত। আইজিপির সাথে আসা এডিসি কামরুল সে মন্ত্রীকে বলে, এই ছেলেটাকে অনেক মারার পরও কিছুই স্বীকার করতেছিল না স্যার। তারপর আমি ওর ব্যাপারে খোঁজখবর নিয়ে জানতে পারি ও নির্দোষ। আপনি যদি আমাকে 7 দিনের সময় দেন, আমি এই কেস তদন্ত করে সুষ্ঠু সমাধান করে দেব। আসলে কামরুল ওদের প্ল্যান জানতো না। মন্ত্রী কামরুলকে এক ধমক দিয়ে তাড়িয়ে দেয়। আইজিপি মন্ত্রীকে বলে, ওই ছেলের মুখ থেকে তো জবানবন্দি নেওয়া যাচ্ছে না স্যার, আর এভাবে ওকে আমরা জেলেও রাখতে পারতেছি না, কারণ ওকে তো আমরা অ্যারেস্ট দেখাই নাই। যদি মিডিয়া একবার জেনে যায়, পরে সরকার নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। এবার মন্ত্রী তার আয়নাঘরের একজন জেলার মহিউদ্দিনকে ডাকে এবং তাকে বলে যে একটা ছেলেকে আয়রন সেলে নিতে হবে। সায়রা বলে ওঠে, চমৎকার মন্ত্রী মশাই, তাহলে আপনি স্বীকার করছেন যে জেডব্লিউ হ্যারিসের খুনের সাথে স্বাধীনের কোনো সম্পর্ক নেই। মন্ত্রী চুপ করে থাকে। উপস্থিত দর্শকসহ টিভির সামনে থাকা জনতা স্বাধীনের পক্ষে স্লোগান দিয়ে ওঠে। বাইরে উৎসুক জনতা আমজাদ মনসুর মিল কারখানায় হামলা শুরু করে। আইজিপি বলে যে, আমি তো ভাবতেই পারতেছি না একজন জনপ্রতিনিধি এতটা নিচু কাজ করতে পারে। মন্ত্রী বলে, সাবধানে কথা বলিস, 500 কোটি টাকা তুই খাস নাই। দুজনের তর্ক লেগে যায়। উপস্থিত 3 জনের মধ্যে ঝামেলা বেঁধে যায়। একজন আরেকজনকে দোষারোপ করতে থাকে, যার মাধ্যমে সব সত্যি বেরিয়ে আসে। স্বাধীন মুরব্বী ডায়লগ দিয়ে তাদেরকে থামায়। বাইরে সাধারণ মানুষের মধ্যে তুমুল উত্তেজনা শুরু হয়ে গেছে। আমজাদ মিল ফ্যাক্টরি মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। সেই কাস্টমস কর্মকর্তা পুরনো ফাইলে কিছু একটা খুঁজে পায়। প্রধানমন্ত্রী পুলিশ অফিসারকে নির্দেশ দেয় ওই 3 জনকে এক্ষুনি গ্রেফতার করতে।
স্বাধীনের লোকেরা তিনজনকে দড়ি দিয়ে বেঁধে পুলিশের হাতে তুলে দেয়। যাওয়ার আগে সায়রা চ্যানেল বাংলার মালিককে বলে, বলছিলাম না, সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য একদিন মাটি খুঁড়ে নিজেই বেরিয়ে আসে। স্বাধীন সায়রাকে অভিনন্দন জানিয়ে বলে, এজন্যই আপনি দেশের টপ সাংবাদিক। একে একে পুলিশ ওই তিনজনকে নিয়ে যায়। সায়রা টিভি নিউজে স্বাধীনের গল্প তুলে ধরে। বাইরে উৎসুক জনতা স্বাধীনের পক্ষে এবং রাজনীতিবিদদের বিচারের দাবিতে বিক্ষোভ করছিল। স্বাধীনের গ্রুপের সবাই মুখোশ খুলে সাধারণ মানুষের সাথে মিশে যায়। সায়রা স্বাধীনকে বলে, আপনার টিমের লোকেরা তো সাধারণ মানুষের সাথে মিশে পালিয়ে গেল, আপনি গেলেন না কেন? স্বাধীন বলে, আমি আইনের কাছে স্যারেন্ডার করব। সায়রা বলে, দেশের মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করেছে, আপনাকে অ্যারেস্ট করা অসম্ভব। এবার স্বাধীন জনসাধারণের সামনে আসে আর সবার উদ্দেশ্যে বলে, আজ আমি সত্যিই স্বাধীন, কারণ আমার সাথে যারা অন্যায় করেছে তাদের মুখোশ আমি সবার সামনে খুইলা দিছি। কিন্তু এদের মুখোশ খুলতে গিয়ে আমি যে আইন নিজের হাতে তুলে নিছি, তাই আমি চাই আমারও বিচার হোক। আমি চাই প্রতিটা অন্যায়ের বিচার হোক। স্বাধীন নিজেকে ধরা দিতে চায় আর সবাইকে অনুরোধ করে কেউ যেন পুলিশের কাজে বাধা না দেয়। পুলিশ স্বাধীনকে গ্রেফতার করে। সায়রা সংবাদ শেষ করে গাড়িতে এসে বসে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেদিন আইজিপি যখন বলছিল মিডিয়াকে থামাতে হবে, তারপর সায়রার ভাইকে মন্ত্রীর লোকেরা তুলে নিয়ে যায়। সায়রা মন্ত্রীর সাথে দেখা করে, কিন্তু মন্ত্রী বলে, দেশের অবস্থা ভালো, কোনো মানুষ গুম হচ্ছে না, পারলে প্রমাণ করে দেখাও। ঠিক এই কারণেই স্বাধীনের সাথে সায়রাও জড়িত ছিল। একদিন স্বাধীন সায়রার সাথে দেখা করে বলে, আমি আর আপনার ভাই এক সেলেই ছিলাম, সেখানে সবাই মুক্তি পাওয়ার জন্য পাগলের মতো করত, দেয়ালে খামচি দিয়ে দেয়াল ভাঙার চেষ্টা করত, সবার চোখ বেঁধে রাখা হতো। সায়রা বলে, ছিলাম মানে? স্বাধীন বলে, আপনার ভাইরে ওরা মাইরা ফেলছে, ওরা অনেক নিরপরাধ মানুষরে মাইরা ফেলছে, তাই আমি ওদের শাস্তি দেওয়ার মিশনে নামছি। আপনি চাইলে আমার সাথে থাকতে পারেন, আবার চাইলে পুলিশেও ধরায় দিতে পারেন। তখন সায়রা বলে, চ্যানেল বাংলা অ্যাটাক করতে পারবেন? ওই মানুষগুলোর চেহারা সারা দেশের সামনে তুলে ধরতাম। দুজন হাত মেলায় কিভাবে কি করবে প্র্যাকটিস করতে থাকে, আর সবকিছু তাদের প্ল্যান মাফিক হয়। স্বাধীনকে জেল বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ গাড়ি থামে। রাস্তার মাঝে তিনজন মুখোশধারী বসে আছে। তারা সব পুলিশকে শেষ করে দেয়। স্বাধীনের মুখে একচিলতে হাসি। তার টিমের সবাই তাকে মুক্ত করে। স্বাধীন দুহাত নেড়ে সেই অসাধারণ অ্যাক্টিংটা করে, যেন সে এবার মুক্ত পাখি। সায়রার কাছে ফোন কল আসে। তাকে বলা হয়, পুলিশকে মেরে স্বাধীন পালিয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন। এদিকে দেখা যায় আমজাদের পিএস ফোনে তার ছেলেকে বলছে, সাধারণ জনগণ মিল কারখানা সব জ্বালিয়ে দিচ্ছে, তাই টাকা পয়সা যা যেখানে আছে লুট করে নিতে। হান্নানকে তার জিম্মায় আটকে রাখা হয়েছিল। সে হান্নানকে তুলে কাঁদো কাঁদো হয়ে বলে, আপনার মিল কারখানায় সব জ্বালায় পোড়ায় দিছে স্যার, সব শেষ হয়ে গেছে। বড় স্যারকে পুলিশে ধরে নিয়ে গেছে। আপনি চিন্তা করবেন না স্যার, আপনার পাশে আমি আছি। এবার হান্নান সেই একটা হাসি দেয় আর ওই লোককে আচ্ছা মতো ধরে ফেলে। লোকটা পরপারে চলে যায়। হান্নান দুষ্টু হাসি দিতে থাকে, কারণ এবার সে মুক্ত। সে লাফাতে লাফাতে বাইরে বেরিয়ে পড়ে। সায়রা প্রধানমন্ত্রীর কাছে আসে। মন্ত্রী বলে, স্বাধীন পুলিশকে অ্যাটাক করে পালিয়েছে। আমি বুঝতে পারছি না, আমরা কি ভুল মানুষকে আবেগ দেখাচ্ছি? ভাই রে ভাই, এইখানে মুভির দারুণ একটা টুইস্ট আসে। এবার সেখানে আসে এডিসি কামরুল আর বলে যে, আমরা যাকে লাইভে দেখেছি সে আসলে স্বাধীন না, সে অন্য কেউ। স্বাধীনকে আমি নিজ হাতে গ্রেফতার করেছিলাম। অনেক টর্চার করার পরও স্বাধীন যখন কিছু স্বীকার করছিল না, তখন কামরুল স্বাধীনের ব্যাপারে খোঁজখবর নেয়। স্বাধীন যে গল্পটা বলেছে, সে নিশাতকে ভালোবাসত। নিশাতের বাবা তাকে চাকরি করতে বলে। স্বাধীন চাকরির জন্য ঢাকা আসে। তারপর সে গ্রেফতার হয়। আয়নাঘরে স্বাধীন দিনরাত কান্না করত আর দেয়ালের ওপারে একজনকে তার গল্প বলতো। দেয়ালের ওপার থেকে সে স্বাধীনকে বলতো, চিন্তা করিস না, আমি কয়েকদিনের মধ্যেই সবগুলারে মাইরা এইখান থেকে বাইর হইয়া যামু আর তরেও মুক্ত কইরা দিমু। স্বাধীন বের হয়ে সবকিছুর প্রতিশোধ নিতে চাইতো। এসব আসলে স্বাধীনেরই গল্প ছিল, কিন্তু যে বলেছে সে স্বাধীন ছিল না। তাহলে ছেলেটা কে ছিল? কাস্টমস অফিসার এবার একটা ফাইল দেখায়। 2005 সালে তার পোস্টিং ছিল বর্ডার এলাকায়।
সেখানে সে একটা সোনা পাচারকারী চক্রকে ধরে ফেলে। স্বাধীন জিজ্ঞেস করেছিল, ভাই আপনার নাম কি? দেয়ালের ওপাশ থেকে সে বলেছিল, মিখাইল। উপস্থিত সবার যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। মিখাইল একদিন তাণ্ডব শুরু করে দেয়, একে একে সবাইকে শেষ করতে থাকে। তখন মিখাইলকে বাঁচাতে তার সামনে আসে স্বাধীন। মারা যায় স্বাধীন। তখন মিখাইল বলে, স্বাধীন, তুই আমার জন্য জীবন দিলি ভাই, আমি মিখাইল তোর প্রতিশোধ নেব। মিখাইল ছিল পুলিশের কালো তালিকাভুক্ত আসামি। সায়রা বুঝতে পারে সে কত বড় ভুল করছে। এ সময় একজন অফিসার এসে বলে, বাংলাদেশ ব্যাংকের ভোল্ট থেকে সব টাকা লুট হইছে। দেখা যায় সেই বানর খেলাওয়ালাকে। ব্যাংকের পাশেই সে খেলা দেখাচ্ছিল। সেও মিখাইলেরই লোক ছিল। সুযোগ বুঝে তারা ব্যাংক লুট করে। মন্ত্রী বলে, মিখাইলকে ধরতেই হবে, সে আকাশে থাক আর পাতালে। সায়রা বলে, আমি এই খেলার শেষ দেখে ছাড়ব। মিখাইলকে দেখা যায় বিদেশের কোনো একটা জায়গায়। এবার একটু নড়েচড়ে বসার পালা। পিকচার আভি বাকি হ্যায়। একটা বিশাল গ্যাং অপেক্ষা করছে, বস আসবে। গাড়িবহর নিয়ে বস প্রবেশ করে। গাড়ি থেকে নামে সে। শরীর ভর্তি তার স্বর্ণের গহনা, হাতে খোদাই করে লেখা ময়না। বলতে পারেন কে হতে পারে? মাসুদ, সুরঙ্গ মাসুদ। একজন তার কাছে এসে বলে, স্যার, আমাদের যে বাংলাদেশ ব্যাংক লুট করার কথা ছিল, সেটা আমি, আপনি আর ম্যানেজার ছাড়া কেউ জানতো না। মনে হয় ম্যানেজার মিখাইলরে খবরটা দিছিল। মিখাইল সব টাকা লুট করে নিয়ে গেছে। মাসুদ ওই লোকটার গলায় কামড় বসিয়ে দেয়। মারা যায় লোকটা। উপস্থিত সবাই চমকে যায়। মাসুদ বলে, আমার জীবনে। সবাই বলে, বেঈমানের কোনো জায়গা নাই। এরপর সামনে এসে বলে, মিখাইল, ওইটা আমার টাকা। আমার টাকা তুই হজম করতে পারবি না। জায়গায় জায়গায় সেদা কইরা দিমু, ঘুমাইতে পারবি না। আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ। আবারও দেখা যায় মিখাইলকে। মাসুদের এই কথার উত্তরে মিডিল ফিঙ্গার দেখায় সে। আর আমাদের জানানো হয় তাণ্ডব 2 লোডিং। এই ছিল তাণ্ডবের গল্প, যেটা আমার কাছে অসাধারণ লেগেছে। বলা যায় শাকিব খান ও বাংলা সিনেমার অনেক উন্নতি হয়েছে। সবচেয়ে ভালো ব্যাপার হলো মুভিতে আমাদের দেশের বাস্তব কিছু দিক তুলে ধরা হয়েছে এবং মুভিটা পরিবার নিয়ে দেখার মতো। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন সব গল্প সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।